কাছে আরেকটা প্রশ্ন ছিল ভাইয়া, ছোট্ট কোশ্চেন, হ্যাঁ, আপনি যদি আচ্ছা বলেন। অনুমতি দেন। হ্যাঁ, বলেন। আচ্ছা, সেটি হচ্ছে ইসলাম থেকে দাস দাসী প্রথা তো বিলুপ্ত হয় নাই নাকি? হাদিস অনুসারে আমরা না, বুঝতে পারি বিলুপ্ত হয় নাই। আচ্ছা, না বিলুপ্ত হয়নি। আহ, কিন্তু এটা মানে প্রচলন নাই নাকি, এটা আমরা বলতে পারি নাকি, তাই উম না? না, সৌদি আরব, সৌদি সরকার এবং বাহরাইন এবং মুসলমান দেশগুলা সর্বশেষে দাসপ্রথাকে হুম। নিষিদ্ধ করছে। জাতিসংঘে যখন দাসপ্রথা নিষিদ্ধের বিল উত্থাপিত হইছে, তখন বেশিরভাগ হুম। দেশই তখন সম্মত হইছে। ব্রুনাই এবং সৌদি হুম। আরব ১৯৬২ সালে গিয়ে সবার শেষে গিয়ে হুম। সিগনেচার করছে। সৌদি আরব এবং ব্রুনাই। তারা আচ্ছা। শুরুতে মানে ইয়াই করতে চায় নাই, মানে সিগনেচারই করতে চায় নাই। তারা দাবি করছিল যে দাসপ্রথা তো ইসলামের অবিচ্ছেদ্য অংশ। এই বিষয়ে সৌদি আরবের সর্বোচ্চ আলেম শায়েখ সালেহ আল হ্যাঁ। ফাওজানের একটা বিখ্যাত ফতোয়া আছে। হুম। শায়েখ সালেহ আল ফাওজান বলছে যে দাসপ্রথা ইসলামের মানে অবিচ্ছেদ্য অংশ। যতদিন জিহাদ থাকবে ততদিন দাসপ্রথা থাকবে। এই কথাটা শায়েখ সালেহ আল ফাওজান বলছে। হুম? এখন আচ্ছা, আমি বুঝতে পারছি। জাতিসংঘ থেকে চাপ দেওয়া হয়েছে, প্রেসার ক্রিয়েট করা হয়েছে সৌদি আরবের উপর এবং মুসলিম দেশগুলোর উপরে, যে তোমাদের এই যে দাস প্রথার বিরুদ্ধে যে মানে আমরা বিল আনছি সেটাতে সিগনেচার করতেই হবে। প্রত্যেকটা দেশের এটা হ্যাঁ, করা বাধ্যতামূলক। যদি তোমরা না চাপের ক্ষেত্রে করো এটা তাহলে করছে আর কি, চাপের ক্ষেত্রে এটা এরপরে করছে। এই চাপে পইড়া, মানে জাতিসংঘের চাপে পইড়া শেষমেশ গিয়া সৌদি এবং ব্রুনেই এরা রাজি হইছে, সিগনেচার করছে। কিন্তু হুম। ইসলামের যে ইয়াটা আছে, ইসলামের যে মানে শরিয়া কাউন্সিল আছে সৌদি আরবের শরিয়া হুম। কাউন্সিল আজ পর্যন্ত জাতিসংঘের এটারে মানে নাই। তারা বলে যে হুম। জাতিসংঘের এই আমরা মানি না। জাতিসংঘ কুফরি, তাগুতি আইন, এগুলা কুফরি তাগুতি আইন, আমরা শুধুমাত্র কোরআন সুন্নাহর আইন মেনে চলি। মানে মুসলমানদের কাছে এখনো দাসপ্রথা প্রচলিত, কিন্তু জাতিসংঘের ইয়া অনুসারে এটা নিষিদ্ধ। উম, আচ্ছা ভাই, তাহলে আমি আর একটা কথা বলি। দাস প্রথা বাতিল করছে, ঠিক আছে, সিগনেচার দিয়ে আসছে লাস্টে যায়। কিন্তু আমি এখন দেখি এই যে আমাদের দেশের হাজার হাজার নারী সৌদি আরবে আসে, এটা আপনার হচ্ছে খাদ্দামা, এদেশের আরবি ভাষায় খাদ্দামা ভিসা বলা হয়, অর্থাৎ বাড়ির কাজের মেয়ে। এই কাজের মেয়েকে নিয়ে এসে এই সৌদিরা, আমি নিজে ব্যক্তিগতভাবে আমার এক আপুর সঙ্গে আমি কথা বলছি, মানে সে আমার নিকটতম সম্পর্কের আত্মীয় না, মানে এক ফ্রেন্ডের বোন আর কি। তার সঙ্গে আমি নিজে কথা বলেছি ব্যক্তিগতভাবে। সে এক সৌদির বাসায় কাজের ভিসায় এসে কাজ করা অবস্থায় সে অনেক মানে অনেকবার ধর্ষিত হয়েছে। বাবা ধর্ষণ করে, ছেলে ধর্ষণ করে। এটা নতুন কিছু না, এই খবর অনেকেই জানে। আচ্ছা, এটাকে কি আমরা দাসী বলতে পারি না? এটা তো দাসী আমি মনে করি ব্যক্তিগতভাবে, এটা তো হ্যাঁ, এই ক্যাটাগরিরই তারা ভাই। যখন তারা যখন বাংলাদেশ থেকে এই মেয়েদেরকে নিয়ে যায়, তখন তারা এককালীন কিছু টাকা দেয়। হ্যাঁ? আ হ্যাঁ, হ্যাঁ। ৫ লাখ বা ১০ লাখ টাকা দেয় এককালীন। কয়েক মাসের বেতন তারা শুরুতেই দিয়ে দেয় পেয়ে এককালীন যান। টাকা, এবং হ্যাঁ, তখন তাদের সাথে একটা এটা আমি। চুক্তি করতে হয় যে ৩ বছর বা ৫ বছরের চুক্তি। এই ৫ বছরের ভিতরে, এই ৫ বছর তাদের ওইখানে কাজ করতে হবে। এটা তো হ্যাঁ। ভাই হচ্ছে গিয়ে ইসলামের যে মুকাতাব গোলাম, যে চুক্তিবদ্ধ দাস, সেই মুকাতাব হুম। গোলামের চুক্তি তারা করতেছে। একদম সেইম। এবং সৌদি আরবে যাওয়ার সাথে, সাথে তাদের পাসপোর্টটা তাদের মালিকেরা নিয়ে যায়। নিয়ে পাসপোর্টটা নেয়। নিয়ে নেয়, খুব সুন্দর করে নিয়ে নেয়, এবং তারা যদি নির্যাতনের শিকার হয় তখন তারা আবার পুলিশের কাছে যাইতে পারে না। কারণ পুলিশও আ সৌদি আরবের এই সমস্ত জিনিসগুলা জানে। তারা মানে এই জিনিসগুলাকে এক ধরনের সমর্থনই দেয়। হ্যাঁ? মালিকরা যদি তাদের সাথে মারপিট করে তাইলে মারপিট করতে পারে। ভাই, আমি। আপনাকে আমি যেই কথাটা বললাম যে দাসপ্রথা সম্পর্কে, সেই জিনিসটার তো দলিল আমি দেখাইলাম না। না হলে মুমিনরা হয়তো আবার না, না। বলতে পারে যে এই তো আসিফ মহিউদ্দিন একটা কথা বলল, মানে দলিল আচ্ছা, দেখাইল না। আপনি আমি একটু বের দলিলটা করেন। দেখাই আনি। আপনি। হ্যাঁ, দেখান আ ভাইয়া। এই যে ইসলামে দাসপ্রথা নিষিদ্ধ কিনা সেই জিনিসটা আমরা একটু দেখে নিই। এখানে দেখেন একটা ফতোয়া গ্রন্থ, বিখ্যাত ফতোয়া গ্রন্থ ফকিহুল মিল্লাত, এই গ্রন্থে জিজ্ঞেস করা হয়েছে। আর সরাসরি বই থেকে আমরা দেখতেছি। এখানে জিজ্ঞেস করা হয়েছে শরঈ বাদী কি? বাংলাদেশে কি এ ধরনের পদ্ধতি চালু আছে? চালু করার পদ্ধতি কি? তাদের সাথে নাকি সহবাস করা যায়? উত্তরে আলেম বলতেছে, যেখানে শরিয়ত ভিত্তিক জিহাদ হয় এবং মুসলমানের হাতে কাফের বন্দী হয় এবং সমস্ত বন্দীকে আমিরুল মুমিনিন গাজীদের মধ্যে বন্টন করে দেয়,
এ ধরনের পুরুষ বন্দীকে গোলাম বলা হয় এবং মহিলা বন্দীকে বাদী বলা হয়। এ সমস্ত বাদীকে অন্যের নিকট বিবাহ শাদী না দেওয়া পর্যন্ত মালিক তাদের সাথে সহবাস করতে পারবে। বর্তমানে পাক, ভারত ও বাংলাদেশে এ ধরনের বাদী নেই, যাদের শরীয়ত ভিত্তিক বাদী বলা হয়। নিচে আবারও জিজ্ঞেস করা হচ্ছে দাসপ্রথার উম, আহ, দাসপ্রথা বিলুপ্তির নেপথ্যে প্রশ্ন করা হচ্ছে দাসপ্রথা কখন, কিভাবে, কেন নিষিদ্ধ করা হয় এ ব্যাপারে জানাবেন এবং ভালো বইয়ের সন্ধান থাকলে জানাবেন। উত্তর দেওয়া হচ্ছে, উত্তরে বলা হচ্ছে দাসীর প্রথা ইসলামের পূর্বে ছিল, ইসলামের সূচনা হুম। লগ্নে এর প্রচলন ছিল, বর্তমানেও শর্ত সাপেক্ষে এর শরঈ হুকুম বিদ্যমান রয়েছে। বর্তমানেও এটা শর্ত তার মানে সাপেক্ষে। আমরা হ্যাঁ, যতটুকু বুঝলাম মানে ইসলামের পূর্বেও দাস প্রথা ছিল, হ্যাঁ? হ্যাঁ, ইসলামের পূর্বে দাসপ্রথা ছিল, ইসলামের সময়ও ছিল, এখনো আছে। এখনো আছে, এখনো বিদ্যমান। হ্যাঁ, এখনো বিদ্যমান। হ্যাঁ, বুঝতে পারছি। যখন কাফেরদের সাথে মুসলমানদের ধর্মীয় যুদ্ধ সংগঠিত হবে তখন যুদ্ধবন্দীদের গোলাম বানানো যাবে। বর্তমানে জাতিসংঘের ঘোষণা অনুযায়ী বিশ্বের প্রায় প্রতিটি দেশের প্রতিনিধিরা এ ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ হয়েছে যে একে একে অপরের কয়েদিদেরকে গোলাম বানাবে না। তাই বর্তমানে প্রায় দেশে এ প্রথা বিলুপ্ত ঘটে। তবে তা কখন, কিভাবে, কেন নিষিদ্ধ হয় তা আমাদের জানা নেই। মানে তারা, মানে আলেম বলতেছে যে এটা জাতিসংঘ থেকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু ইসলামে এর শরঈ বিধান, শরঈ হুকুম এখনো বিদ্যমান আছে। কিন্তু জাতিসংঘ কবে কোথায় নিষিদ্ধ করছে এটা আমাদের জানা নেই। এইটা হচ্ছে ইসলামের গিয়ে। যত বিধান ইসলামের যত বিধান হ্যাঁ, সব বিধানই আমি কোনো বিধান বর্তমান সভ্যতার সঙ্গে আমি কোনো মিল খুঁজে পাই না। তবে আমার কাছে খুবই বর্বর প্রথা লাগে এই দাস প্রথা। এই জিনিসটা আর আরেকটি আপনার হচ্ছে ওই যে মুশরিকদের মেরে আর কি তাদের সব মাল সামান এগুলা গনিমতের মাল ভাবে নিয়ে আসা আর কি। মা বিটিকে আপনার হচ্ছে এই ধর্ষণ করা এগুলো আমার কাছে খুবই বর্বর লাগে ভাই, খুবই বর্বর। এত পরিমাণ জঘন্য লাগে, মানে এই জিনিসটার প্রতি আমার এত পরিমাণ ঘৃণা লাগে। মানে এই যদি আমি কোনোদিন ধর্ম ত্যাগ করি শুধু এই কয়েকটি মানে কারণের জন্য আমাকে মানে ধর্ম ত্যাগ করতে হবে, আমি মনে করি আর কি। এত পরিমাণে আমার কাছে ঘৃণা লাগে। আমি একেবারে নিরপেক্ষ জায়গায় থেকে আমি অনেক ভাবিছি, অনেক মানে বিশ্লেষণ করে দেখছি আর কি। দেখার পর আমি কোনোভাবেই মিলাইতে পারি না বিষয়টা। আচ্ছা, আপনি বললেন যে আপনি একটা কথা জিজ্ঞেস করছেন যে বাংলাদেশের যে মেয়েরা যে সৌদি আরবের যায় সৌদি, এখানে হ্যাঁ, হ্যাঁ, দেখা যায় বাপে পোলায় এবং দাদায় তিনজন মিল্লামিশা হ্যাঁ। তাদের সাথে ইয়াটা করে। আমি নিজে ব্যক্তিগতভাবে এক মেয়ের সঙ্গে আমি কথা বলেছি, নিজে ব্যক্তিগতভাবে। ওই মেয়ে লাস্টে আপনার হচ্ছে একজনের সঙ্গে যোগাযোগ করে ওখান থেকে বের হয়ে আসার চেষ্টা করছে আর কি। ওর বাসার পাশে আমরা ছিলাম, গাড়ি নিয়ে গেছিলাম, গাড়ি নিয়ে গিয়ে ওখান থেকে ওই মেয়ে ফোন দিছিলাম, হোয়াটসঅ্যাপে লোকেশন পাঠাইছিলাম। ও ও পাঠাইছিল, আমরা গেছিলাম, গেছে পরে ওখান থেকে মনে হয় ওই মেয়েকে উঠাই নিয়ে চলে আসছিলাম আমরা। পরবর্তীতে মেয়ে কি কান্না, অনেক কান্না করছে ভাইয়া, অনেক। আমার দেখি খুবই খারাপ লাগছে। আমাকে এমন ভাবে কইছে যে ভাই আপনাকে আমি কি বলবো, এটা মানে ছেলে যায় বাবা আসে, ছেলে বাবা যায় এমনকি বাবা আপনার হচ্ছে আবার ও মানে বিজনেস করে ওইটাকে দিয়ে আর কি। মানে বাইরে থেকে লোক নিয়ে আসে এদেশে, তো আপনারা হয়তো বা আপনি জানেন সৌদি আরবে অনেক দেরিতে লেকে বিয়ে করা হয়, টাকা পয়সা অনেক লাগে, দিল মোহরের ব্যাপার স্যাপার আছে। অনেক সৌদিরা আপনার বিয়ে করতে পারে না, তাদের তো একটা শরীরের একটা মানে শারীরিক চাহিদা আছে। তারা দেখা যাচ্ছে 300 200 250 300 রিয়ালের বিনিময়ে ওই যে ওই সৌদি মনে করেন ওই মেয়েটাকে নিয়ে গিয়ে বিজনেস করে। যে আমার বাড়িতে একটা এরকম মহিলা আছে, খাদ্দাম আছে, তুই 200 রিয়াল দিবি আমাকে, কি 300 রিয়াল দিবি তোকে, আমি ওই মেয়ের সঙ্গে তোকে মিলামেশা করার ব্যবস্থা করে দিব। এমন ভাবে মানে আমাকে কইছে আর কি। খুবই ভয়ঙ্কর ভাই, এটা তো মানে বাংলাদেশের এই মেয়েগুলা তো ওদের ওই দেশে আমি পুলিশের কাছে যায় কিন্তু কোনো বিচার পায় না, এবং বিচার পাই তারা না। প্রেগনেন্ট হয়ে, অনেক মেয়ে আছে যারা প্রেগনেন্ট হয়ে দেশে ফেরত আসছে। 6 মাস এখানে থাকার পরই প্রেগনেন্ট হয়ে যায়। তখন খুবই জি, এটা তো ভয়ঙ্কর হয় ভাই, অবস্থা খুবই ভয়ঙ্কর ভাই, ভয়ঙ্কর। এত এবং পরিমাণে খারাপ লাগে বিষয়টা। আমি আমাদের দেশের যেহেতু এটা তো সরকার কারো কেন এই বংশোত্তর, মেয়েদেরকে এইভাবে পাঠায় ওই সৌদি আরবে, এটা তো ভাই এটা বুঝি একটা না যে কেন। সরকারের একটা পদক্ষেপ নেওয়া উচিত। আমি যেহেতু এটা তো মানে কারোর থেকে শোনা না ভাই, আমি নিজে সৌদি আরবে থাকি, 3 বছর হচ্ছে আমার আসা। আমি নিজে আর কি প্র্যাকটিক্যাল আমার চোখের সামনে, আমি যে কি মানে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না আর কি।
এত তো পরিমাণ এই খারাপ বিষয়টা লাগে। আমরা একটু দেখে নেই যে এই বিষয়ে ইসলাম কি বলে যে আ হ্যাঁ, বলেন। বাপ, দাদা মানে এই যে সবাই মিলামিশা যে এই জিনিসটা যে করতেছে এই বিষয়ে ফতোয়া আলমগীরিতে একটা মাসালা দেয়া আছে। দেখেন ফতোয়া আলমগীরি ৩য় খণ্ড পৃষ্ঠা নম্বর ১৫০ থেকে ১৪৩। এখানে যেটা বলা আছে আ কোন বাদী যদি কোন ব্যক্তি ও তার ছেলে এবং তার দাদার শরিকানাধীন হয় এবং সে হুম, একটি সন্তান প্রসব করে আর তাদের প্রত্যেকেই উক্ত সন্তানের দাবিদার হয় তাহলে দাদার দাবি উত্তম হবে। যদি পুত্র এবং পিতার শরিকাধীন হয় এবং তারা দুজনে একই সাথে সন্তানের দাবি করে তাহলে এক্ষেত্রে সূক্ষ্ম কিয়াস অনুযায়ী পিতার দাবি উত্তম হবে। সে বাদীর অর্ধেক মূল্য এবং অর্ধেক মোহরের জন্য দায়বদ্ধ হবে। পুত্র শুধু অর্ধেক মোহরের জন্য মোহরের জামিন হবে। অতএব তারা দুজনে আপসে ভাগাভাগি করে নিবে। নিচে আরেকটা মাসালা দেয়া আছে। এটা পড়ি। আচ্ছা ১৪৩ এরা কি তাহলে পৃষ্ঠাতে কি এরা যেটা কি আছে। এটাই ভাবে নাকি যে এটাতে তাদের কোনো পাপ নাই বা কোনো কিছু নাই এটাই ভাবে নাকি এরা? সেটা তো তারা তো এইজন্যই তো তারা দিয়ে দিচ্ছে। এটার মাসালা দিয়ে দিচ্ছে যে বাচ্চাটা কার বাচ্চার পিতা কে হবে সেটার হুম, মাসালা দিয়ে দিচ্ছে। এখানে জিজ্ঞেস করা হয়েছে কেউ যদি নিজ পিতা কর্তৃক সহবাসকৃত বাদীকে উম্মে ওয়ালাদ বানায় তাহলে পিতার নসব তার থেকেই সাব্যস্ত হবে। পিতা যদি নিজ পুত্রের বাদীর সাথে যৌন সঙ্গম করে তারপর বাদী একটি সন্তান প্রসব করলো এবং পিতা সে সন্তানের দাবি করলো তাহলে সন্তানের নসব তার থেকেই সাব্যস্ত হবে অর্থাৎ উক্ত বাদী তার উম্মে ওয়ালাদ হয়ে যাবে। পুত্র তাকে সত্যায়িত করুক বা মিথ্যা প্রতিপন্ন করুক এবং পিতা সন্দেহবশত যৌন সঙ্গম ঘটার দাবি করুক বা চাই না করুক তাতে কোনো পার্থক্য হবে না। দেখেন এখানে কিন্তু হুম, বাপ, দাদা, পোলা ৩ জন মিলামিশা যে কেমনে করতে হবে, করলে কি হবে, ঘটনা বাচ্চাটা কার হবে, এগুলোর মাসালা দেয়া আছে। তার মানে ইসলামের মানে ইতিহাসে এই ঘটনাগুলো ঘটতো এবং এই কারণেই তো এই মাসালাগুলা তো দেয়া হইছে এই কারণেই যে মানে সমস্যার সমাধান কিভাবে করবে, এই সমস্যাগুলোর সমাধান কিভাবে করবে। এই মাসালাগুলার তো উৎপত্তি এই কারণেই ঘটে। কিন্তু এগুলা ভাই মানে কি ব্যাপার ভাই এগুলা মানে খুবই আমি মর্মান্তিক। কি